এর ব্যবহারটা ভালোভাবে জানতে হবে। টেন্সের পরেই যে বিষয়টা আসে সেটাকে বলা হচ্ছে ভয়েস চেঞ্জ, অর্থাৎ বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। একটা কথাকে কিভাবে আমরা বিভিন্নভাবে রূপান্তর করতে পারি, এই রূপান্তর করাটাকে বলা হয় ভয়েস চেঞ্জ। আমি ভাত খাই, এই কথাটাকে বলা হয় ভাত আমার দ্বারা খাওয়া হয়। আমি কাজ করি, কাজ আমার দ্বারা করা হয়। আমি ফুটবল খেলি, ফুটবল আমার দ্বারা খেলা হয়। তো এই যে দ্বারা, আমার দ্বারা, তোমার দ্বারা, এই শব্দগুলো না দিয়ে অন্যভাবেও কিন্তু কথাটা বলা হয়। যেমন শুধু যদি আমি এতটুকু বলি, মাছ বিক্রি করা হয়, তাদেরকে সাহায্য করা হয়, বাজারে যাওয়া হয়, ভাত খাওয়া হয়, খাবারটি রান্না করা হয়, এখানে কোনো সাবজেক্ট বা কর্তা ব্যবহার করা হয়নি। তাহলে এই কর্তা যেখানে না থাকে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ মুড। তো আমাদের সঙ্গে আরো কিছু জিনিস জানা লাগবে। তো তার সঙ্গে সঙ্গে মেইনলি আমাদের এই গ্রামারের বিষয় এবং স্পোকেন রুল। দেখেন, স্পোকেনের এই রুলগুলো না জানলে আমরা কথা বলতেই পারবো না। একটা রুল রয়েছে লেট অ্যালোন। লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা। যেমন কাউকে তাচ্ছিল্য করে বা অন্য কারোর সাথে দূরের কথা এমন শব্দ যখন ব্যবহার করব, যেমন সে লেখা তো দূরের কথা, সে ইংরেজিতে কথাও বলতে পারে না। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। আমি মোটর সাইকেল তো দূরের কথা, বাইসাইকেলও চালাতে পারি না। তাহলে এই যে সেন্টেন্স গুলা, এখানে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? লেট অ্যালোন। এর অর্থ হচ্ছে, খুব ইম্পর্টেন্ট রুল, বলবেন আমার সঙ্গে। লেট অ্যালোন হচ্ছে, এর অর্থ হচ্ছে দূরের কথা। যেমন সাবজেক্ট বসেছে, এই যে সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না, পারে না। তাহলে হি ক্যান নট স্পিক ইংলিশ, আমরা শেষের দিক থেকে আগে করব। এই যে সে ইংরেজিতে কথা বলতে পারে না, এইটুকের ইংলিশটা হবে হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে না। লেট অ্যালোন রাইট, অর্থাৎ লেখা তো দূরে পড়ে মরুক, সে লিখতে মানে বলতেও পারে না। আচ্ছা, আমি মোটর সাইকেল তো দূরের কথা, বাইসাইকেলও চালাতে পারি না। আই কান্ট, ক্যান নট কে ক্যান্ট বলা হয়। আই কান্ট ড্রাইভ সাইকেল, লেট অ্যালোন আ মোটর সাইকেল। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, পাশই করতে পারবে না। এই যে পারবে না, ফিউচার টেন্স, তাহলে কি করেছি? হি উইল নট বি এইবল, সে সক্ষম হবে না, টু পাস ইন দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করতে। লেট অ্যালোন স্টুড ফার্স্ট, অর্থাৎ একজনকে নিয়ে আশা করা হচ্ছে সে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করবে। তো আরেকজন পাশের থেকে বলছে যে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরে থাক, সে পাসই করতে পারবে না। এই রুলগুলো আমরা লেট অ্যালোন ব্যবহার করব। এই লেট অ্যালোন ব্যবহার করে, লেট অ্যালোন ব্যবহার করে আমরা এখানে আরো অনেক অনেক ওয়ার্ড, অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। কিভাবে? যেমন যদি আমি বলি যে সে কি বলা যায়, সে দৌড়ানো তো দূরের কথা, সে হাঁটতেও পারে না। তারপর সে আহ, এই বিষয় তো দূরের কথা, সে একটা সাধারণ বিষয় বুঝতে পারে না। অর্থাৎ এখানে যে কোনো বিষয়কে আমরা যদি তাচ্ছিল্য ভরে তুলনা করি, দূরের কথা এমন শব্দ থাকবে, সেখানে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। লেট অ্যালোনের পরে আরো একটা সহজ নিয়ম দিয়ে আমরা অনেক সময় অনেক বাক্য বলার প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে আই থিঙ্ক অফ। আই থিঙ্ক অফ এর অর্থ হচ্ছে কি, আমি ভাবছি, আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ টকিং ওভার ফোন। আমি এক কাপ চা খাবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ হ্যাভিং এ কাপ অফ টি। আমি কুরআন তেলাওয়াত করব বলে ভাবছি, আই থিঙ্ক অফ রিসাইটিং হোলি কুরআন। এখানে স্ট্রাকচার কিভাবে তৈরি করবেন? প্রথমে হচ্ছে সাবজেক্টের পরে থিঙ্ক অফ, অর্থাৎ আই থিঙ্ক অফ, যদি এখানে হি থাকে তাহলে থিঙ্ক অফ, আই থাকলে থিঙ্ক অফ। এখানে আপনাকে প্রথমে সাবজেক্টের পরে থিঙ্ক অফ দিতে হবে, তারপর ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। যেমন আমি এক কাপ চা খাবো বলে ভাবছি, আমি তোমাকে এখন ফোন করব বলে ভাবছি, আমি আজ সকালে ঢাকায় যাব বলে ভাবছি। তাহলে আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি, আই থিঙ্ক অফ টেকিং ওভার দ্য ফোন, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ, আই থিঙ্ক অফ গোয়িং টু ঢাকা। আই থিঙ্ক অফ গোয়িং টু ঢাকা, গো হবে না, এখানে গোয়িং হবে। কেন? কারণ আই থিঙ্ক অফ এর পরে ভার্বের পর আইএনজি, আই থিঙ্ক অফ এর পরে ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। এমন কিছু রুল যদি শেখা হয়, এমন কিছু নিয়ম যদি জানা হয়, এই স্ট্রাকচার ব্যবহার করে কথা বলতে পারবেন। কথা বলাটা খুবই সহজ, শুধু আমাদের নির্দিষ্ট কিছু পথ অবলম্বন করতে হবে, তাই না? দোকানে যখন আমরা কেনাকাটা করতে যাই, শপিং মলে যাই, তখন কিন্তু আমরা একটা লিস্ট করে নিয়ে যাই বা মনে মনে ভেবে নিয়ে যাই যে
আমার ফ্যামিলিতে আমার এখন এই জিনিসের অভাব, আমি সেইগুলা কিনবো। আমি কি ওই মার্কেটে যা যা আছে সবকিছু আমি কি কিনবো? নো, আমার তো সব জিনিসের প্রয়োজন নাই। ইংরেজি ভাষাটা শিখতে গেলেও ঠিক তাই। এখানে আপনার যা যা প্রয়োজন আপনি ঠিক তাই তাই শিখবেন। আমার তো টোটাল অক্সফোর্ড ডিকশনারির ৮০,০০০ ওয়ার্ড আমার মুখস্থ করার দরকার হয় না। আমাকে গ্রামারের সব বিষয় জানার দরকার হয় না। হুম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য সারা জীবনেও কখনো একবারও কাজে লাগে না। তাহলে এইগুলো আমরা অবশ্যই জানবো, শিখবো। কিন্তু আমরা শেখার মতো শিখবো কোন কোন বিষয়? যে বিষয়গুলা আমাদের নিত্য নৈমিত্তিক ডেইলি লাইফে আমাদের প্রয়োজন পড়ে। আমি 7টা টেন্সের কথা বলেছিলাম, 7 কাইন্ডস অফ টেন্সেস। সেই 7টা টেন্স হচ্ছে কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমাদের জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রয়োজন হয়। আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, তারা মাছ ধরেছে, সে ঘুমিয়েছে, সে বাড়ি গিয়েছে, তারা ফুটবল খেলেছে। অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যখন ইয়াসি ইয়াসো থাকে, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যখন ইয়াসি ইয়াসো থাকে, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো আমরা এই ধারাবাহিকতা একটু পড়ি, পরে টেন্সে যাব। এখানে দেখেন উচিত ছিল, শুড হ্যাভ। শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। আমার কম্পিউটার শেখা উচিত ছিল, এখান থেকে একটু পড়েন তো শুড হ্যাভ এর যে রুলটা। আহ, আমার শুড হ্যাভ উচিত ছিল, আমার কম্পিউটার শেখা উচিত ছিল। আই শুড হ্যাভ লার্ন কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল। রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট। রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট। এখন আপনারও যদি দৈনন্দিন জীবনে কখনো এমন কোনো বাক্য বলা লাগে যে আমার কাজটা করা উচিত ছিল, আমার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, আমি দেশে এসে তোমাদের বাড়িতে বেড়াতে যাওয়া উচিত ছিল, এই উচিত ছিল কথাগুলো যখন বলা হবে, তখন কিন্তু আমাদের শুড হ্যাভ ব্যবহার করতে হবে। শুড হ্যাভ, শুড মানে শুধু শুড মানে হচ্ছে উচিত। যেমন আমার কলমটি কেনা উচিত, আই শুড বাই এ পেন। আমার ঢাকায় যাওয়া উচিত, আই শুড গো টু ঢাকা। আমার ভাত খাওয়া উচিত, আই শুড ইট রাইস। আমার অঙ্কটি করা উচিত, আই শুড ডু দা সাম। এটা শুধু শুড ব্যবহার করব। কিন্তু যদি কখনো এমন থাকে শুড হ্যাভ, শুড হ্যাভ, তখন হবে হচ্ছে শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। যেমন আমার একটা মোবাইল কেনা উচিত ছিল, আই শুড হ্যাভ বাই এ মোবাইল। আমার ঢাকায় যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ। এখানে শুড হ্যাভ এর পরে সব সময় ভার্বের ভি3 ব্যবহার করতে হবে। এই বাক্যটা আমরা একটু লক্ষ্য করি। আর তোমার তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম হবে এখানে। হ্যাঁ, তাহলে যদি কখনো এমন কোনো বাক্য বলা লাগে যে উচিত ছিল, তখন হচ্ছে সেখানে শুড হ্যাভ, এরপর ভার্বের ভি3, তারপর এক্সটেনশন। শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। শুড হ্যাভ এর পরে দেখেন আমি ইম্পর্টেন্ট কিছু রুল দেখিয়ে দেই। এই বাক্যগুলো আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা কিন্তু এই কথাগুলো বলি। যেমন হাউ অফেন দিয়ে যদি বাক্য করি, হাউ অফেন শব্দের অর্থ হচ্ছে কতবার করবে। হাউ অফেন অর্থ হচ্ছে কতবার। হাউ মানে হচ্ছে কত, হাউ মানে হচ্ছে কত, আর হাউ অফেন শব্দের অর্থ হচ্ছে কতবার। তাহলে এগুলো একটু পড়েন তো, তুমি কতবার করবে, পড়েন। হাউ অফেন উইল ইউ ডু। তুমি কতবার করবে। হুম। তুমি কতদিন পর পর ব্যায়াম করবে। হাউ হুম। অফেন ডু ইউ এক্সারসাইজ। হুম। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। থ্যাংক ইউ। আপনি ওখানে মনে করেন আপনি আরো একজন রয়েছে বাংলাদেশি একটা ছেলে আপনার সঙ্গে আপনার অফিসে জব করে, তো তাকে আপনি বলছেন যে তুমি আর কতদিন পর দেশে যাবে, তুমি কতদিন পর দেশে যাবে, হাউ অফেন, বা তুমি কতদিন পর পর দেশে যাও। হাউ অফেন ডু ইউ গো টু ইয়োর নেটিভ কান্ট্রি অর ইয়োর হোমল্যান্ড। হ্যাঁ, হাউ অফেন ডু ইউ গো টু ইয়োর হোমল্যান্ড, তুমি কতদিন পর, কতদিন পর পর দেশে যাও। তাহলে এই হাউ অফেন অর্থ হচ্ছে কত, তুমি কতবার কাজটি করবে, তুমি কতদিন পর পর ব্যায়াম করো,
তুমি কতদিন পর পর সেখানে যাও। এই বাক্যগুলো আমরা হাউ অফেন দিয়ে ব্যবহার করব। হাউ অফেন উইল ইউ ডু, হাউ অফেন উইল ইউ ডু। দেখেন আমরা অনেকে এই জায়গাটায় এই দুইটা ওয়ার্ড নিয়ে একটু ব্যাখ্যা দেই। আমরা অনেকে এইভাবে করি, হাউ অফেন ইউ উইল ডু। আমরা হাউ অফেনের পরে প্রথমে, হাউ অফেনের পরে প্রথমে ইউ সাবজেক্ট ব্যবহার করি। নো, হাউ অফেনের পরে মনে রাখবেন সর্বদা আপনাকে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, একটা সাহায্যকারী ক্রিয়া দিতে হবে। হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। হাউ অফেন উইল ইউ ডু দা ওয়ার্ক, তুমি কতবার কাজটি করবে। তুমি কতবার তার সঙ্গে মোবাইলে কথা বলবে। হাউ অফেন ডু ইউ, হাউ অফেন ডু ইউ টক উইথ হিম ওভার মোবাইল ফোন, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস, এখানে ডু কেন হলো আর এখানে উইল কেন হলো, দেখেন এই দুইটার একটু ব্যাখ্যা দেই। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি টেন্সের একটা ব্যাপার এখানে থেকে যাচ্ছে। কেমন? তুমি কতবার করবে, হাউ অফেন উইল ইউ ডু। এখানে এই যে করবে, দেখেন বাংলা ক্রিয়ার শেষে একটা মানে এখানে বেবি ব রয়েছে, করবে, এই জন্য এখানে উইল আসছে, এখানে উইল এসেছে। কিন্তু যদি এখানে তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এখানে ডু বা ডাজ বসেছে, এই জন্য এখানে ডু বা ডাজ বসেছে। কিন্তু এখানে যেহেতু ফিউচার টেন্সের একটা ঘ্রাণ আমরা পাচ্ছি, এই যে বে করবে, এর জন্য শ্যাল উইল এসেছে। অর্থাৎ দেখেন টেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা টিচাররা কিন্তু সব গোপনীয় তথ্য, গোপনীয় কথা ক্লাসের ভিতরে বলে যায়। কিন্তু যারা খুব মেধাবী স্টুডেন্ট বা যারা পরিশ্রমী, তারা কিন্তু টিচারের ওই কথাগুলো ফলো করে, মনে করেন আমি এখন পড়াচ্ছি, একটা সময় আমিও গ্রামার পড়তাম, প্রচুর পড়ি, এখনো পড়ি, পড়ার কিন্তু কোনো শেষ নেই। আমি বলতে পারি না যে আমি সব জানি, বরং আমি এইটুকু যা বলতে পারি যে আমি কিছু জানি না। এখন মূল ব্যাপারটা হচ্ছে ফার্স্ট লার্ন দেন টিচ, প্রথমে শিখুন তারপর শিখান। তো কথাটা হচ্ছে এই যে কেবল একটা কথা বলছি যেটা খুব ইম্পর্টেন্ট কথা, আপনাকে ইংলিশে যে কোনো বাক্য আপনি গঠন করতে পারবেন, বাংলা থেকে ইংরেজিতে করতে পারবেন কিভাবে। এই যে প্রথমে আমি বারবার একটা কথা বলি, সবাই বলে টেন্সের দিকে খুব সজাগ দৃষ্টি দিতে হবে। কেমন দেখেন, এই যে এখানে বলেছে তুমি কতবার কাজটি করবে বা তুমি কতবার করবে, আবার এখানে বলছে তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। তাহলে এই যে দেখা করো, কখন এটা, এটা বর্তমান সময়ে। কিন্তু প্রথম বাক্যে তুমি কতবার করবে, এটা ফিউচার টেন্সে চলে গেল। আমি যদি এখানে পাস্ট টেন্সে কথা বলি তাহলে এই বাক্যটা কেমন শোনা যায়, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করেছিলে। দেখছেন, তাহলে এই যে টেন্সের পরিবর্তন, সময়ের পরিবর্তন, ভার্বের পরিবর্তন, এই পরিবর্তনটাই হচ্ছে মূলত টেন্সের পরিবর্তন। এটাই টেন্স, এটাই ক্রিয়ার কাল বা সময়। কথা বলতে গেলে এই জায়গাটা খুব সূক্ষ্মভাবে, খুব ক্লিয়ার ভাবে যারা বুঝতে পারবে, তারা কিন্তু খুব ভালোভাবে কথা বলতে পারবে। তো এই জি জায়গাটা স্যার। আমরা বুঝবো। হ্যাঁ, এই যে বললাম না টিচাররা গোপন কথাগুলো বলে যায়, এটাই হচ্ছে গোপনীয় সূত্র। এই যে দেখেন এখানে একটা বাক্য, এই নাম্বার রুল 23, এটা বলছে যে আমি পারবো, আই উইল বি এবল টু। আচ্ছা এখানে প্রত্যেকটা যদি আমি ব্যাখ্যা দেই, আমি পারবো, আমি ইংরেজি কি আই। আচ্ছা এখানে উইলটা কেন আসলো, আমরা জানি ফিউচার টেন্স মানেই হচ্ছে শ্যাল উইল। আচ্ছা আই সাবজেক্টে হচ্ছে আই, এরপরে উইল বসেছে, আমি পারবো, পারা ইংরেজি কি, আই উইল বি এবল টু ডু। আচ্ছা আমি করতে পারবো, এই যে এই বাক্যটা দেখাই, আমি করতে পারবো, তাহলে এখানে করা ইংরেজি হচ্ছে ডু, আর সাবজেক্ট হচ্ছে আই, আর এখানে শ্যাল উইল হচ্ছে, যেহেতু বাক্যটা ফিউচার টেন্সে এখানে উইল হয়েছে। আর থাকলো কি, বি অ্যাবল টু, এই তিনটা বি অ্যাবল টু। তো দেখেন আই উইল বি অ্যাবল টু, এই বি অ্যাবল টু মানে হচ্ছে কি সক্ষম হওয়া, অ্যাবল টু এটার অর্থ হচ্ছে সক্ষম, আর এই বি মানে হওয়া। তো এখানে হওয়া কেন আসলো, আমি কাজটি করতে পারবো, তার মানে কি আমি কাজটা করে উঠতে পারবো বা কাজটি আমার দ্বারা সম্ভব হবে, এই যে বি মানে হচ্ছে হওয়া। এখানে তো এইভাবে বলা যেতে পারতো যে আই উইল ডু দাও, আই উইল ডু, তাহলে কি হতো আমি করব। কিন্তু এখানে কি বলেছে, আমি করতে পারবো, এই অ্যাবেল, বি অ্যাবেল টু, এই যে তিনটে সাউন্ড বি অ্যাবেল টু, এইটুকুর অর্থ হচ্ছে, এইটুকুর অর্থ হচ্ছে পারবো। তাহলে কি হলো, আই উইল বি অ্যাবেল টু ডু, আমি করতে পারবো, ডু মানে হচ্ছে করা। এখন
এইভাবে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা টেন্স, আপনার ওখানে অনেক বই আপনার বাসায় আছে, এখন বইও লাগে না, হাতে ফোন থাকলে আপনি ইংলিশে যে কোনো একটা আর্টিকেল ব্যবহার করবেন, মানে সামনে নিয়ে আসবেন আপনার মোবাইলের স্ক্রিনে, ল্যাপটপের স্ক্রিনে, যে যে কোনো একটা নিউজ পেপার আপনি লিখে সার্চ দিবেন, যে ডেইলি স্টার নিউজ পেপার, বাংলাদেশের দেখবেন একটা দৈনিক পত্রিকা রয়েছে দ্য ডেইলি স্টার। এই দ্য ডেইলি স্টার যে খবরের কাগজটা, এই খবরের কাগজ আপনি মোবাইলে নামাবেন, ডাউনলোড করবেন, এবার ওইখানে আপনি পড়বেন। পড়তে গিয়ে দেখবেন অনেক শব্দ আমরা জানি না, আবার অনেক শব্দ আমরা জানি। তো এই প্রত্যেকটা সেন্টেন্স, ওখানে আপনি একটা সেন্টেন্স পড়বেন, ওইটা নিয়ে গবেষণা করবেন যে ওই বাক্যটা কোন প্রকার টেন্সের ভিতরে পড়ে, ওখানে প্রত্যেকটা ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ, ওখানে প্রত্যেকটা মানে যে টেন্সে রয়েছে ওই বাক্যের ভার্ব কোনটি, মূল ক্রিয়া, সেইটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ আপনি যখন গবেষণা দেখবেন, যারা গবেষণা করে এরা কিন্তু, এদেরকে বলা হয় বিশেষজ্ঞ। ডাক্তাররা রয়েছে যেমন নিউরোলজিস্ট, হ্যাঁ, তারপরে রয়েছে গ্যাস্ট্রোলজিস্ট, তারপরে রয়েছে ব্রেন স্পেশালিস্ট, তারপরে রয়েছে অর্থোপেডিক্স অর্থাৎ হাড় বিশেষজ্ঞ, কেউ রয়েছে সার্জিক্যাল স্পেশালিস্ট, অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন রকমের কাটাছেঁড়া করতে পারে। অর্থাৎ আপনাকে এখানে বিশেষজ্ঞ হতে হবে। কিসে বিশেষজ্ঞ? এই ইংরেজি ভাষাটায় বিশেষজ্ঞ হতে হবে। আর বিশেষজ্ঞ কেবল তারাই হয় যারা যে কোনো বিষয় নিয়ে গবেষণা করে, যে কোনো বিষয় নিয়ে যারা গবেষণা করে তারাই কিন্তু বিশেষজ্ঞ হয়। আচ্ছা যাক, তাহলে এখানে দেখেন আমি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু, আমি যেতে পারবো, আই উইল বি অ্যাবল টু গো। আমি আসতে পারবো না, এই উইল নট কে বলা হচ্ছে ওন্ট। দেখেন উইল নট কে বলা হয় ওন্ট, যখন নেগেটিভ হবে তখন ওন্ট ব্যবহার করব, আই ওন্ট বি অ্যাবল টু কাম। আমি যেতে পারবো না, আই ওন্ট বি অ্যাবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু দা ওয়ার্ক। আমি কাজটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু দা ওয়ার্ক। এই রুলটা হচ্ছে অ্যাবল টু এর ব্যবহার, অ্যাবল টু মানে সক্ষম হব। এরপর দেখেন শুড হ্যাভ, থাকা উচিত, যেমন আপনার শালীনতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ মডেস্টি। তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কার। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার টিচার্স। ইউ শুড হ্যাভ, উই শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার টিচার্স। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। এই রুলগুলা এইভাবে আমরা করব। আরো অনেক রুল আছে, দেখেন এই শীটটা দিব, আপনি একটু বাসায় বসে অবসর সময় পড়বেন। এই একটা শব্দ আমরা প্রায়শই ব্যবহার করি, সেটা হচ্ছে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট, মনে করেন আপনার একজন আত্মীয়, সে বিসিএস পরীক্ষা দিয়েছে, প্রথমবারে সে বিসিএস পেল না, তো আপনি তাকে বলছেন যে মন খারাপ করো না। এই জন্য এটাকে বলা হবে ডোন্ট বি আপসেট। মন খারাপ করিও না, তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করবে, ডোন্ট বি আপসেট, ইউ উইল মেরি আ বিউটিফুল গার্ল। মন খারাপ করিও না, তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে, ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন। ব্যাড সিচুয়েশন অর্থ হচ্ছে খারাপ সময়। ডোন্ট বি আপসেট, মন খারাপ করো না, ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন। হতাশ হইও না, তুমি একটি ভালো চাকরি পাবে, ডোন্ট বি আপসেট, ইউ উইল গেট এ গুড জব। ডোন্ট বি আপসেট, ইউ উইল গেট এ গুড জব। এইখান থেকে আপনি আরো বলতে পারেন যে হতাশ হইও না, তুমিও পরীক্ষায় প্রথম হবে। হতাশ হইও না, তুমিও আগামীবার চাকরিটা পাবে। হতাশ হইও না, সে আগামীকাল আসবে। অর্থাৎ এই বাক্যগুলো আমরা ডোন্ট বি আপসেট এটা ব্যবহার করব। আমরা এখানে ব্যবহার করব ডোন্ট বি আপসেট, হ্যাঁ, মন খারাপ করিও না, তুমি একটা এটা হচ্ছে ডোন্ট বি আপসেট দিয়ে এখানে আমরা বাক্য তৈরি করতে পারি। এরপর আমরা দেখব হাউ এলস। হাউ এলস শব্দের অর্থ হচ্ছে আর কিভাবে। হাউ এলস এর অর্থ হচ্ছে আর কিভাবে। আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো, হাউ এলস উইল আই লাভ ইউ। এই দেখেন হাউ এলস এর পরে প্রথমে কিন্তু উইলটা আনতে হবে। আমরা অনেকেই কিন্তু উইলটা দেই হচ্ছে সাবজেক্টের পরে, হাউ এলস আই উইল লাভ ইউ, নো, হাউ এলস উইল আই লাভ ইউ এটা বলতে হবে। আর কিভাবে আমি তোমায় বলবো, হাউ এলস উইল আই টেল ইউ। আর কিভাবে আমি তোমায় বুঝাবো, হাউ এলস উইল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। কিভাবে, আর কিভাবে আমি তোমায় মিস করব, হাউ এলস উইল আই মিস ইউ। হাউ এলস উইল আই মিস ইউ, আর কিভাবে আমি তোমায় মিস করব। তাহলে এটা হচ্ছে হাউ এলস এর ব্যবহার। কিসের ব্যবহার বলেন? হাউ এলস। এরপরে দেখেন, এরপর অনেক রুল, আমি ইম্পর্টেন্ট রুল গুলো একটু দেখাই। যেমন একটা হচ্ছে গুড অ্যাট। এই গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে পারদর্শী। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে পারদর্শী।
আচ্ছা, একটু করি। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে পারদর্শী, বা যে কোনো বিষয়ে যে খুব ভালো পারে। সে ইংরেজিতে পারদর্শী, হি ইজ গুড অ্যাট ইংলিশ। আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম, আই ওয়াজ, এখানে ইজ হয়েছে। আর এখানে এই যে দেখেন বাক্যটা যেহেতু পাস্ট ফর্মে আছে, এখানে প্রত্যেকটা জায়গায় আমরা দেখবেন যে জুতাটা পরি, জুতার তলে যে জিনিসটা থাকে এটাকে সোল বলে, সোল ইংলিশে। তো এখানেও কিন্তু, এখানেও টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ। হুম। তাহলে এই যে সোল বলা হচ্ছে, এই সোলটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে, শিখতে হবে। সোল কোনটি? টেন্স। এক জায়গায় বলেছি সে ইংরেজিতে পারদর্শী, প্রথম বাক্যে দেখেন, তাহলে সে ইংরেজিতে পারদর্শী। এই পারদর্শীটা, এর কারণে কিন্তু এখানে আমাকে কি হচ্ছে, এখানে গুড অ্যাট ব্যবহার করতে হচ্ছে, এবং এই ইজ ব্যবহার করেছি। পারদর্শী কখন? বর্তমানে। হ্যাঁ, তাহলে হি ইজ গুড অ্যাট ইংলিশ। আমি সাঁতার কাটতে দক্ষ ছিলাম, যখনই ছিলাম হয়ে গেল তখন এখানে ওয়াজ হচ্ছে। আই ওয়াজ গুড অ্যাট সুইমিং। সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী, হি ইজ গুড অ্যাট। মনে রাখবেন এখানে আমরা শিখছি হচ্ছে গুড অ্যাট। সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী, হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ। হুম। তারপর তারা ক্রিকেট খেলায় দক্ষ, দে আর গুড অ্যাট ইন প্লেইং ক্রিকেট। দে আর গুড অ্যাট ইন প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলায় পারদর্শী। তাহলে এখানে গুড অ্যাট শব্দটার অর্থ হচ্ছে পারদর্শী, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, যদি বলা হয় সে এখানে ইংরেজিতে পারদর্শী, এইটা না বলে আপনাকে যদি বলি যে বলেন তো সে অঙ্কে পারদর্শী, অঙ্ক শাস্ত্রে, অঙ্ক সাবজেক্টে, গণিতে, তখন কি হবে? হি ইজ গুড এট ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে, অর্থনীতিতে পারদর্শী, হি ইজ গুড এট ইকোনমিক্স। হি ইজ গুড এট ইকোনমিক্স। যদি বলি সে আরবি ভাষায় পারদর্শী, হি ইজ গুড এট অ্যারাবিক। ইয়েস, হি ইজ গুড এট অ্যারাবিক অ্যারাবিক। ল্যাঙ্গুয়েজ। যদি বলা হয় সে আরবিতে পারদর্শী নয়, তখন কি হবে? হি ইজ নট গুড এট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ইয়েস, হি ইজ নট বা হি ইজ নট গুড এট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে ইজের পরে শুধু নট ব্যবহার করতে হবে। সিস্টেমটা হচ্ছে কি, এখন একটা নতুন সিস্টেম বলি, যেমন যে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, সাহায্যকারী ক্রিয়া, ওই অক্সিলারি ভার্বের পরে নট যোগ করে আপনি নেগেটিভ করতে পারেন পৃথিবীর যে কোনো বাক্যে। যেমন আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এই যে খাচ্ছি, যাচ্ছি, চলছি, অ্যাম, ইজ, আর, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি আপনাকে নেগেটিভ করতে হয়, এটা আমরা সবাই পারবো। কেন পারবো? আমি ভাত খাচ্ছি, আর যখন বলবো আমি ভাত খাচ্ছি না, তখন কি হবে? আই অ্যাম ইটিং রাইস। আর যখন বলবো আমি ভাত খাচ্ছি না, ওই অ্যাম এর পরে ছোট্ট করে একটা নট বসাতে হবে। আই অ্যাম নট ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এইভাবে শব্দগুলা ব্যবহার করতে হবে। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, এটা কি হবে? আই ওয়াজ নট ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম না। হ্যাঁ। যদি বলা হয় হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করিতেছিল, আর এটার নেগেটিভ হবে হি ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক। এই এক একটা সূত্র, এক একটা সূত্র, এক একটা স্ট্রাকচার যদি মন প্রাণ দিয়ে শেখা যায়, তাহলে মাত্র 2 থেকে 300 স্ট্রাকচার শিখলে আপনি সারা জীবন আপনার মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে পারবেন। এই যে একটা নিয়ম বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হোক, যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করতে গেলে, ওই নেগেটিভ করতে গেলে ওই যে অক্সিলারি ভার্ব থাকবে ওই বাক্যে, অক্সিলারি ভার্বের পরে শুধু নট যোগ করতে হবে। অক্সিলারি ভার্বের পরে শুধু নট যোগ করে নেগেটিভ করা যায়। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করিতেছে, আর সে কাজটি করিতেছে না, হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক। হি, যদি বলা হয় দে আর ক্যাচিং ফিশ, দে আর নট ক্যাচিং ফিশ। শুধু এইটা না, এখানে আপনি আরো করতে পারেন। যদি বলা হয় তারা মাছ ধরছে, দে আর ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে না, এতটুকু শিখালাম যে আর এর পরে শুধু নট হবে, দে আর নট জি ক্যাচিং স্যার। ফিশ। যদি বলি তারা কি মাছ ধরছে, তখন কি হবে? আর দে, ক্যাচিং ফিশ। ইয়েস। যদি বলি তারা কি মাছ ধরছে না, আর দে ক্যাচিং, আরেন্ট দে ক্যাচিং ফিশ। আচ্ছা, দে আর প্লেইং ফুটবল, এটা দিয়ে বাকি 3টা বলেন। দে আর প্লেইং ফুটবল। দে আর প্লেইং ফুটবল। হুম। দে আর নট প্লেইং ফুটবল।
আর দে প্লেইং ফুটবল, আরন্ট দে প্লেইং ফুটবল। আরেন্ট দে প্লেইং ফুটবল। দেখছেন, তাহলে একটা রুল দিয়ে আমরা কিভাবে অনেকগুলা সেন্টেন্স তৈরি করতে পারি। একে বলে হচ্ছে অ্যাম্পলিফিকেশন। এগুলাকে বলা হচ্ছে অ্যাম্পলিফিকেশন। অর্থাৎ যখন আমরা দেখবেন 9-10-এ বা ইন্টারমিডিয়েটে আমরা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, যেমন শিক্ষা জাতির মেরুদণ্ড, একটি মাত্র সেন্টেন্স দেওয়া থাকতো, এই সেন্টেন্স থেকে আমরা আরো অনেক সেন্টেন্স তৈরি করতাম। মানে এই বৃদ্ধি করে লিখতে হতো মূল ভাব, সরি, প্রথমে লিখতে হতো সূচনা, তারপর মূল ভাব, তারপর মন্তব্য বা উপসংহার। একটা লাইন দেওয়া ছিল শিক্ষা জাতির মেরুদণ্ড। অনেক সময় গদ্য ছন্দে দেওয়া থাকতো, যেমন ছোট ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো এই যে সেন্টেন্স গুলা, এইগুলোকে ভাব সম্প্রসারণ বলে। এর বিপরীত আরেকটা ছিল সারাংশ সারমর্ম, ছোট বড় করে দেওয়া থাকতো, ছোট করে লিখতে হতো। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমরা সব সময় বড় করা শিখবো। আমরা সব সময় বড় করা শিখবো। সেই বড় করা কিভাবে দেখেন, এখানে আমি লিখলাম আই গেভ, GAVE, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে আমি দিয়েছিলাম। দেখেন আমি একটু দেখাই এখান থেকে, আই গেভ, আমি দিয়েছিলাম। আচ্ছা, এতটুকু আমার একটা ওয়ার্ড আমি গঠন করলাম, এটা কিন্তু একটা বাক্য হয়ে গেল, আমি দিয়েছিলাম। আই গেভ, এখানে সাবজেক্ট আছে আর এখানে একটা ভার্ব আছে, সাবজেক্ট আছে আর ভার্ব আছে, আই গেভ, আমি দিয়েছিলাম। কিন্তু যদি বলি আমি কি দিয়েছিলাম, তাহলে দেওয়া যায় আই গেভ হিম, আমি তাকে দিয়েছিলাম। আমি কি করেছিলাম, আই গেভ হিম, আমি তাকে দিয়েছিলাম। আমি তাকে কি দিয়েছিলাম, আই গেভ হিম আর রোজ, ROSE, আমি তাকে একটা গোলাপ ফুল দিয়েছিলাম। আমি তাকে কি দিয়েছিলাম, দেখেন আমার বাক্যটা ছিল আই গেভ, সেখান থেকে আমি একটা অবজেক্ট নিয়ে এসেছি আই গেভ হিম, তারপর আরো একটা অবজেক্ট নিয়ে এসেছি আই গেভ হিম আর রোজ, আমি তাকে একটা গোলাপ ফুল দিয়েছিলাম। আচ্ছা, গোলাপ ফুলটা কখন দিয়েছিলাম, আই গেভ হিম আর রোজ ইয়েস্টারডে, YESTERDAY, আই গেভ হিম আর রোজ ইয়েস্টারডে, আমি গতকাল তাকে একটা গোলাপ ফুল দিয়েছিলাম। আমি গতকাল তাকে একটা গোলাপ ফুল দিয়েছিলাম। কোথায় দিয়েছিলাম, কোথায় দিয়েছিলাম, এখন জায়গাটা বসাবো এট দ্য পার্ক, এট THE, এট এট দ্য পার্ক, PARK। আই গেভ হিম আর রোজ ইয়েস্টারডে এট দ্য পার্ক, গতকাল আমি তাকে পার্কে বসে একটা গোলাপ ফুল দিয়েছিলাম। আচ্ছা, এখানে আরো করা যায় যে আই গেভ হিম আর রোজ ইয়েস্টারডে এট দ্য পার্ক, কখন দিয়েছিলাম সময়টা আরো বেশি এক্সাক্ট উল্লেখ করা যায়, ইন দ্য আফটারনুন। কি বলবো, ইন TAC, ইন দ্য আফটারনুন, AFTERNOON, NOON। তাহলে আই গেভ হিম আ রোজ ইয়েস্টারডে এট দ্য পার্ক ইন দ্য আফটারনুন। তাহলে গতকাল আমি তাকে পার্কে বসে বিকেল বেলায় একটা গোলাপ ফুল দিয়েছিলাম। তাহলে আমার বাক্যটা কতটুকু ছিল, আই গেভ, সেখান থেকে কি দিলাম, হিম, তারপর আরো একটা অবজেক্ট দিলাম আর রোজ, তারপর একটা টাইম দিলাম, কখন দিয়েছিলাম, গতকাল, গতকাল কোন সময়ে, গতকাল বিকেল বেলায়, কোথায় বসে দিয়েছিলাম, পার্কে বসে দিয়েছিলাম। তাহলে আই গেভ হিম আ রোজ ইয়েস্টারডে এট দ্য পার্ক ইন দ্য আফটারনুন। আমার, হ্যাঁ, আমার সঙ্গে আরো কারা ছিল, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে নিয়ে আমি দিয়েছিলাম, WITH, উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্রেন্ডস, FRIENDS, উইথ মাই ফ্রেন্ডস। কেন দিয়েছিলাম, টু লাভ হিম, তাকে ভালোবাসতে, LOVE, লাভ হিম, HIM। বাক্যটা কত বড় হয়ে গেল, অর্থাৎ আই গেভ হিম আ রোজ ইয়েস্টারডে এট দ্য পার্ক ইন দ্য আফটারনুন উইথ মাই ফ্রেন্ডস টু লাভ হিম। তাহলে বাক্যটা কিভাবে বড় করতে হয় এইটা আমাদেরকে দেখতে হবে, এইটা ভালোভাবে শিখতে হবে, অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার জানতে হবে। এরপর আমাদেরকে কানেক্টরস এর ব্যবহার জানতে হবে। এই যে দেখেন, অ্যাট দা পার্ক, অ্যাট এটা প্রেপোজিশনের ব্যবহার, কিন্তু এখানে ইন দা আফটারনুন। কানেক্টরস এর ক্লাসটা আমি দ্রুতই নিব। কানেক্টর মানে কি, কানেকশন করে করে বড় করা যায়। সিকল দেখেছেন, চেইন, চেইন যেটাকে বলে সিকলি, এই সিকল কিন্তু একটার সঙ্গে আরেকটা জোড়া লাগানো থাকে, যার কারণে কিন্তু এটা খুলে যেতে পারে না, এটা অনেক লম্বা করা যায়। এই লম্বা করে দেখা যায় কি যে একটা ছোট জিনিসকে বড় করা হয়েছে সংযুক্ত করে, জোড়া দিয়ে দিয়ে। এখানেও কিন্তু ঠিক তাই, আমাদেরকে বাক্যগুলো জোড়া দিতে হবে। এই যে জায়গাটা, এখানে আই গেভ থেকে শুরু করেছি, আই গেভ হিম আ রোজ ইয়েস্টারডে এট দ্য পার্ক ইন দ্য আফটারনুন উইথ মাই ফ্রেন্ডস টু লাভ হিম। তো এভাবে আমরা বড় করব। যেমন যদি বলা হয় আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, এটা আপনি আরো বড় করতে পারেন, আই অ্যাম ইটিং রাইস, হ্যাঁ, আমি ভাত খাচ্ছি। তারপর একটা বলা যায় যেমন আই অ্যাম প্লেইং, এখানে আপনি অবজেক্ট যোগ করে দিতে পারেন, আই অ্যাম প্লেইং ফুটবল, আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম প্লেইং কার্ডস,
আই এম প্লেইং লুডো। এইভাবে আপনাকে বড় করতে হবে। তো দেখেন এই স্পোকেনের রুলের এই শীটটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমাদের আরো কিছু রুল আমি একটু দেখবো। এখানে একটা রুল আছে, যেমন দেখেন কোনো দরকার নেই। আপনি কাউকে বলছেন যে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু বি ওয়ারিড। এই বি মানে কিন্তু হওয়া, চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু বি ওয়ারিড। হতাশ হওয়ার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু বি আপসেট। মিথ্যা বলার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু টেল লাইস। দেখেছেন? তাহলে কোনো দরকার নেই এই ধরনের সেন্টেন্স যখন আমরা করব, তখন কি হবে? মিথ্যা বলার দরকার নেই, হতাশ হওয়ার দরকার নেই, তোমার আজ ঢাকায় যাওয়ার দরকার নেই, এই বাক্যগুলো আমরা দেয়ার ইজ নো নিড ব্যবহার করব। দেয়ারস নো নিড, দেয়ারস নো নিড অর্থাৎ দরকার নেই। দেয়ারস নো নিড টু টেল লাইস। দেয়ারস, দেয়ার ইজ কে সংক্ষেপে বলা হয় দেয়ারস। দেয়ারস, দেয়ারস নো নিড টু গো টু ঢাকা। এরপর যদি বলা হয় আছে, কোনো জায়গায় কোনো বস্তু, কোনো জায়গায় কোনো বস্তু স্থিরভাবে আছে, এমন যদি বলা হয়, সেখানে দেয়ারের ব্যবহার করতে হবে। সেখানে দেয়ারের ব্যবহার করতে হবে। এই গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক ইন দিস ভিলেজ। এই বনে হরিণ আছে, দেয়ার আর মেনি ডিয়ার বা দেয়ার আর ডিয়ার্স ইন দা জঙ্গল। এখানে একটা এস হবে। তারপর আচ্ছা, যদি বলা হয় আমাদের খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, কি হবে বলেন তো? খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ এ দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি। ইন খুলনা। যদি বলি, যদি বলি খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন খুলনা। হ্যাঁ দেয়ার ইজ এ দেওয়া যাবে না, ওখানে দিতে হবে খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন খুলনা। যদি বলা হয় খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ দেয়ার আর এ লট অফ ইউনিভার্সিটি ইন খুলনা। হ্যাঁ ইউনিভার্সিটিস অনেকগুলো বলেছি, এখানে প্লুরাল করতে হবে। দেয়ার আর মেনি অথবা দেয়ার আর এ লট অফ। তো দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা। ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, কি হবে বলেন? ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, দেয়ার ইজ দেয়ার ইজ আ জু ইন ঢাকা। দেয়ার ইন ইজ আ জু ঢাকা। ইন ঢাকা। যদি এটা বলি ঢাকায় কোনো চিড়িয়াখানা ছিল না, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ জু ইন ঢাকা। দেয়ার ওয়াজ নো জু ইন ঢাকা, নো দিতে হবে, ঢাকায় কোনো চিড়িয়াখানা ছিল না। দেয়ার ওয়াজ নো জু ইন ঢাকা, ইন ঢাকায় ঢাকা। কোনো চিড়িয়াখানা ছিল না। তাহলে যদি বলা হয় ঢাকায় অনেকগুলো চিড়িয়াখানা ছিল, দেয়ার ওয়ার মেনি জুস ইন ঢাকা, প্লুরাল করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে দেয়ারের ব্যবহার। এই দেখেন দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার এর অর্থ হচ্ছে ছিল, দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার। টেবিলের উপরে একটা কলম ছিল, দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবিল। আচ্ছা, উইল বি অর্থ হচ্ছে হবে, দেয়ার উইল বি। যেমন আমার একটি গাড়ি হবে, বা সেখানে একটা মসজিদ হবে, দেয়ার উইল বি এ মস্ক দেয়ার। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় হবে, দেয়ার উইল বি আ ইউনিভার্সিটি ইন ঢাকা। এখানে এইভাবে দেয়ার উইল হ্যাভ থাকবে, যেমন সেখানে একটা গাছ থাকবে, দেয়ার উইল হ্যাভ এ ট্রি। সেখানে একটা মসজিদ থাকবে, দেয়ার উইল হ্যাভ এ মস্ক। এটা হচ্ছে দেয়ার ক্যান বি থাকতে পারে, যেমন সেখানে একটি সাপ থাকতে পারে। একটা জঙ্গলে গিয়েছেন, বলছেন ওখানে যেও না, ওখানে একটি সাপ থাকতে পারে, দেয়ার ক্যান বি আ স্নেক। দেয়ার ক্যান বি আ স্নেক। থাকতে পারতো, দেয়ার কুড বি। থাকতে পারতো, কি হবে? দেয়ার কুড বি। হতে পারে, মে বি। এই নদীতে কুমির থাকতে পারে, দেয়ার মে বি ক্রোকোডাইল ইন দিস রিভার। এই শব্দগুলা কিন্তু আমরা প্রায় বলি যে নদীতে নেমো না, এখানে কুমির থাকতে পারে, দেয়ার মে বি ক্রোকোডাইল ইন দিস রিভার। তাহলে এটা হচ্ছে দেয়ার ক্যান, দেয়ার মে, এইগুলার ব্যবহার কিন্তু আমরা এখানে দেখছি। আচ্ছা, এখানে আমরা আজকে একটু ডায়লগটা দেখবো, একটা কনভারসেশন দেখবো। কনভারসেশন না জানলে কিন্তু আমরা কথা বলতে পারবো না। এখানে একটা কনভারসেশন রয়েছে, কনভারসেশনটা হচ্ছে একজন অতিথি এবং একজন মানুষের ভিতরে। তো সেই কনভারসেশনটা আমরা একটু প্রথমে দেখবো। কনভারসেশন, যেমন এখানে কিছু শব্দ আমাদেরকে জানতে হয় কনভারসেশন করতে গেলে। বিনয়ী হন, বি কার্টিয়ার্স। ভেবেচিন্তে কথা বলুন, থিঙ্ক বিফোর ইউ স্পিক। আমরা অনেক সময় বলি না, তোমার মুখ সামলে কথা বলো, থিঙ্ক বিফোর ইউ স্পিক। তারপর নমনীয় অথবা উদার নীতি পালন করার অর্থে বি ফ্লেক্সিবল। প্রসন্ন ও হাস্য পরিহাস প্রিয় হন, বি চেয়ারফুল অ্যান্ড বি হিউমার্ড। এই শব্দগুলো আমরা একটু জানবো। জানার পরে আমরা এখানে একটা কনভারসেশন দেখতে পাচ্ছি মা এবং ছেলের ভিতরে। মা এবং ছেলের ভিতরে, যেমন মা বলছে আজ তুমি এত সকালে উঠলে কেন? ছেলে বলছে মা, আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে। মা বলছে তুমি কখন যাবে? হোয়েন উইল ইউ গো?
ছেলে বলছে 9টায়, at 9 AM। তুমি কি রান্না করেছো? হ্যাভ ইউ কুকড? হ্যাভ ইউ কুকড, এই দেখেন তুমি কি রান্না করেছো। ছেলে তার মাকে প্রশ্ন করছে যে মা, আমি তো পরীক্ষা দিতে যাব, তুমি কি কিছু রান্না করেছো? তাহলে এটা কোন টেন্স? টেন্সটা আগে বুঝতে হবে। মেইনলি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে তুমি কি রান্না করেছো, হ্যাভ ইউ কুকড, হ্যাভ ইউ কুকড। এটা যদি আমি অ্যাফার্মেটিভে বলি, পজিটিভে বলি, তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি3। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি3। তাহলে যেমন আমি রান্না করেছি, আমি বিরিয়ানি রান্না করেছি, আই হ্যাভ কুকড বিরিয়ানি। আমি তরকারি রান্না করেছি, আই হ্যাভ কুকড কারি। আমি ভাত রান্না করেছি, আই হ্যাভ কুকড রাইস, আই হ্যাভ কুকড রাইস। তো এইভাবে যদি আমরা বাক্যগুলা তৈরি করি, কেন পারবো না? এই যে বলছে মা তুমি কি রান্না করেছো, মম হ্যাভ ইউ কুকড। যদি বলা হয় তুমি রান্না করনি, ইউ হ্যাভেন্ট কুকড। ইউ হ্যাভ নট কে হ্যাভেন্ট, ইউ হ্যাভ নট হ্যাভেন্ট কুক। যদি বলা হয় তুমি কি রান্না করনি, হ্যাভেন্ট ইউ কুকড, হ্যাভেন্ট ইউ কুকড। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা জানলে ওইটা থেকে আমরা বিভিন্নভাবে ট্রান্সফর্ম করতে পারবো। আমি বলেছি একটু আগেও যে আমাদেরকে রূপান্তর করা শিখতে হবে, এক রূপ থেকে অন্য রূপে নিতে হবে। যেমন দেখবেন মিল্ক বা দুধ, একটা যখন আপনি ডেইরি ফার্মে বা একটা ইসে রেস্টুরেন্টে নিয়ে যাবেন, মিষ্টির যে দোকান, আমাদের দেশে যে মিষ্টির দোকানগুলো দেখা যায়, এই মিষ্টির দোকানে প্রথমে একটা মানে তরল দুধ কিন্তু দোকানে ঢুকানো হয়। যারা মিল্কম্যান গোয়ালা রয়েছে, এরা কিন্তু দিয়ে আসে। আমাদের বাড়ির পাশে অনেক বাজারে অনেক মিষ্টির দোকান রয়েছে। এইবার ওই মিষ্টিকে আগুনে গরম করে ওই মিষ্টিকে জাল দিয়ে কিন্তু দই তৈরি করা হয়, সন্দেশ তৈরি করা হয়, অনেক রকমের মিষ্টান্ন তৈরি করা হয়। তার উপাদান কেনটা কি? উপাদান, মেইন উপাদান কিন্তু মিল্ক। তো এখানে আপনাকে একটা টেন্স ব্যবহার করে সেই টেন্স থেকে বিভিন্ন উপাদানে আপনাকে কনভার্ট করতে হবে। আইট রাইস, এইটা দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করা যায়, 30টারও বেশি বাক্য তৈরি করা যায়। যেমন দেখিয়েছিলাম আপনাকে একটা ক্লাসে, গত যখন আগে ক্লাস করতেন, যেমন গো, এই গো ভার্ব দিয়ে 30+ সেন্টেন্স উইথ ওয়ান ভার্ব। এটা আমি আজকে দেখাবো না, শীটটা পাঠাই দিব, যে গো, এই গো ভার্ব দিয়ে 30টারও বেশি বাক্য করা যায়। যেমন আমি স্কুলে যাই, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে গিয়েছি, আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি। অর্থাৎ এই গো দিয়ে আপনি 12টা টেন্সের 12টা বাক্য তৈরি করতে পারবেন। কি দিয়ে? গো দিয়ে। আবার এইখান থেকে আপনি মডাল ভার্ব ব্যবহার করতে পারবেন। যেমন আমি স্কুলে যাই, এটাকে বলতে পারেন আমি স্কুলে যেতে পারি, আমি স্কুলে যেতে পারতাম। আরো ব্যবহার করা যায়, 30টি না, আমি মনে করি তার বেশি বাক্য করা যায়। যেমন আই গো টু স্কুল, এইখানে এই একটা বাক্য দিয়ে 4টা বাক্য করা যায়। টেন্স কিন্তু মূলত আমরা জানি 3 প্রকার, সেখান থেকে হয়েছে প্রত্যেকটা 4 প্রকার করে, মোট 12 প্রকার। কিন্তু টেন্সটা মূলত 48 প্রকার হয়। দেয়ার আর 48 কাইন্ডস অফ টেন্স। কিভাবে জানেন? কারণ দেখেন, একটা বাক্য আমি লিখলাম যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এইটাকে আমি 4 ভাবে বলতে পারি। আই গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল, ডু আই গো টু স্কুল, ডোন্ট আই গো টু স্কুল। তাহলে একটা বাক্যকে আমি 4 ভাবে বললাম। টেন্স কত প্রকার? 12 প্রকার। 12 × 4 দেখেন ইকুয়াল টু 48। বুঝতে পেরেছেন হিসাবটা? যে একটা জি স্যার। বাক্যকে আমি 4 ভাবে বললাম, তো টেন্স তো 12 প্রকার, তাহলে 4 × 12 = 48 প্রকারের টেন্স হয়। এই 48 প্রকারের টেন্স আমাদেরকে শিখতে হবে। কিন্তু আমাদের কথা বলার জন্য স্পোকেন ইংলিশে অতটা প্রয়োজন হয় না। স্পোকেন ইংলিশে আমরা ওই 7 প্রকার টেন্স এবং ওইখান থেকে ওর নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ জানলেই মোটামুটি যথেষ্ট হয়। অর্থাৎ আমাদেরকে মেইনলি মনে রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে বাক্যটাকে সবসময় আমরা বড় করব। দেখেন আপনাকে বা যে কোনো কাউকে যদি বলি আপনি এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন, প্রেজেন্টেশন দেন, আমাদের একটু বলার পরেই আমাদের আর সেন্টেন্স মানে মুখে আসে না, আমরা আর বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ আমরা বাড়াতে পারি না। ওই যে কেবল একটা বাক্য লিখে দেখালাম, প্রথমটুকু ছিল আই গেভ, আমি দিয়েছিলাম, ওইখান থেকে কত বড় করেছি। তো এইভাবে কিন্তু এখানে দেখেন এই যে ডায়লগটা, এই বাংলা দেওয়া আছে এইদিকে, এর নিচে আমি ইংলিশটা দিয়ে রেখেছি, এইটা আপনি একটু পড়বেন। মাদার বলছে হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি। মা তার সন্তানকে বলছে আজ তুমি এত সকালে উঠেছো কেন? সন বলছে আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম টুডে, আজ আমার একটা পরীক্ষা দিতে যেতে হবে। মাদার বলছে হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? সন বলছে at 9 o'clock। হোয়াট হ্যাভ ইউ কুকড ফর ব্রেকফাস্ট টুডে। মা বলছে যে আমার 9টার সময় পরীক্ষা, মা বলছে আমার 9টার সময় পরীক্ষা, তুমি কি কি কিছু রান্না করেছো? মা বলছে কি, তুমি কি কিছু রান্না করেছো? আচ্ছা, এইবার মাদার বলছে আই হ্যাভেন্ট কুকড এনিথিং। মম কি বলছে?
আই হ্যাভেন্ট কুক এনিথিং, আমি কিছু রান্না করিনি। আচ্ছা দেখেন, তাহলে মা কি বলছে, আমি কিছু রান্না করিনি, আই হ্যাভেন্ট কুকড। এই যে হ্যাভেন্ট কুকড, এটা কোন ভাবে হয়েছে? এটা নেগেটিভের একটা নিয়ম অনুসারে হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। আই হ্যাভেন্ট কুকড এনিথিং, আমি কিছুই রান্না করিনি। আই উইল কুক নাও, আমি এখন রান্না করব। প্লিজ টেল মি হোয়াট ইউ উড লাইক, প্লিজ টেল মি হোয়াট ইউ উড লাইক, আমাকে বলো তুমি খেতে চাও। সন বলছে এনিথিং হুইচ ক্যান বি প্রিপেয়ার্ড ফাস্ট, বলছে আমার তো পরীক্ষা একটু পরেই, তো যেটা সহজে রান্না করা যায় অল্প সময়ে সেইটা রান্না করে দাও। মা বলছে উইল ইউ ইট ব্রেড, তুমি কি রুটি খাবে? সন বলছে নো, আই ডোন্ট ইট ব্রেড, আমি রুটি খাবো না। মাদার বলছে দ্য কার্ড ইজ অলসো রেডি, বলছে আমি সকালে দই তৈরি করেছি। হ্যাঁ, দই মেকারে কিন্তু 1 ঘন্টার ভিতরে দই তৈরি করা যায়। সন বলছে নো মাদার, মেক সাম গ্রিন ভেজিটেবলস, কিছু সবুজ শাকসবজি রান্না করে দাও। মাদার বলছে হুইচ কারি ডু ইউ ওয়ান্ট, তুমি কোন ধরনের সবজি খাবে? প্লিজ টেল মি। সন বলছে স্পিনাচ অ্যান্ড পটেটো, পালন শাক এবং গোল আলু। এই স্পিনাচ শব্দের অর্থ হচ্ছে পালন শাক। তো এইভাবে এই ডায়লগটা পড়বেন, পড়ে নিচে আরো ডায়লগ দেওয়া আছে। এই যে দেখেন, আপনাকে যদি আমি প্রশ্ন করি হোয়াটস ইওর নেম, তাহলে আপনি এখানে নামটা বলবেন, আই অ্যাম, এই লোকটা বলেছে আই অ্যাম রানী। আপনাকে আমি আরো প্রশ্ন করব হাউ ওল্ড আর ইউ, আপনি বলবেন আই অ্যাম 40 ইয়ার্স ওল্ড, অথবা আই এম 35 ইয়ার্স ওল্ড, আপনি এক্সাক্ট যেটাই আছেন সেটা বলবেন। হুইচ ক্লাস ডু ইউ ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, এখানে বলবেন আই অ্যাম নট স্টাডিং, আই অ্যাম ডুইং আ জব ইন হংকং। ইয়েস তারপর স্যার। বলবেন আর ইউ এ সায়েন্স অর আর্টস স্টুডেন্টস, তুমি কি সায়েন্স বা আর্টস এর কোনো মানবিক বিভাগের কোনো স্টুডেন্ট? ও বলছে আই অ্যাম এ আর্টস স্টুডেন্ট, আমি আর্টস বিভাগের মানবিক বিভাগের একজন ছাত্র। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে? হি ওয়ার্কস ইন এ প্রাইভেট ফার্ম, সে একটা প্রাইভেট ফার্মে কাজ করে। হোয়াট ডাজ ইউর মাদার ডু, তোমার মা কি করে? শি ইজ এ হাউস ওয়াইফ। আপনাকে এই প্রশ্নগুলো আমি করব আগামী ক্লাসে, এখানে ডিরেক্ট আপনাকে প্রশ্ন করব, আমি খাতায় লিখবো, তার আগে ট্রায়াল দেওয়ার জন্য, কিছু চর্চা করার জন্য আমি এখানে একটা নমুনা প্রশ্ন দিয়েছি। এই যে দেখেন, প্রথম থেকেই দিয়েছি। এখানে প্রথমেই প্রশ্ন করতে পারি হোয়াটস ইওর নেম, এটা আমি সামনে রাখবো না, এমনি আপনাকে আমি ডিরেক্ট প্রশ্ন করব, যেভাবে আমরা দুজন কথা বলি এইভাবে আমরা প্রশ্ন করব। এইভাবে, অর্থাৎ এখন থেকে আমরা বলেছি যে আপনাকে ডিরেক্ট হাতে কলমে শিখাবো। হাতে কলমে হচ্ছে এইভাবে প্রশ্ন করব, উত্তর দিবেন। আমাদের প্রতিনিয়ত দেখেন, আপনি যখন সুপার শপে যান বা বাইরে গেছেন কেনাকাটা করতে, অফিসে গেছেন, যেখানেই যান, আপনি একজনকে বলছেন যে ভাই আপনার নাম কি, আপনার বয়স কত, আপনি কোথায় থাকেন, তাহলে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া এইটা যখন শিখে যাব, তখনই কিন্তু ল্যাঙ্গুয়েজটা আমরা ফুলফিল ভাবে কাভার করতে পারবো। তো এইটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। এই যে যে সিস্টেমটা দেখালাম, এই সিস্টেম অনুসারে কিন্তু আমাদেরকে কথা বলা শিখতে হবে, ডায়লগ পড়তে হবে, প্রচুর পরিমাণে ডায়লগ পড়তে হবে। এই যে দেখেন শেষের দিকে বলছে হোয়েন অ্যান্ড হোয়ার ডু ইউ প্লে, কখন এবং কোথায় তুমি খেলা করো? আই প্লে ইন দ্য প্লে গ্রাউন্ড ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, আমি খেলার মাঠে বিকেল বেলায় খেলা করি। ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড, তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে? ইয়েস, তানিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আপনার যে বেস্ট ফ্রেন্ড তার নাম বলবেন। ডু ইউ লাভ ইউর ফ্যামিলি, ডু ইউ লাভ ইউর ফ্যামিলি, তুমি কি তোমার পরিবারকে ভালোবাসো? ইয়েস আই ডু, ইয়েস আই ডু, অথবা ইয়েস আই লাভ মাই ফ্যামিলি, ইয়েস আই লাভ মাই ফ্যামিলি, ফ্যামিলি। তো এইভাবে কিন্তু এই বিষয়গুলো একটু দেখবেন। আমি যে আজকে স্পোকেনের রুলগুলো পাঠালাম, আর এই যে একটা ডায়লগ, উপরে একটা ডায়লগ রয়েছে, এইখান থেকে আপনি একটু নিজে চর্চা করেন। আর ঈদের সময় কি আপনার অফিস ছুটি হবে? ঈদের সময় কোনো ছুটি থাকবে অফিসে? সানডে পর্যন্ত